ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের সুপারিশ নিয়ে কোনো কোনো দলের প্রশ্ন রয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য আনাসহ কিছু প্রস্তাব বিএনপিও দিয়েছিল, তবে অন্যান্য কিছু সুপারিশ তাদের মতো করে দিয়েছে সংস্কার কমিশন। কিছু কিছু দেখেছি আমাদের ৩১ দফার যে আমাদের চাওয়া আছে সেটা তারা ওখানে রেখেছে। তাছাড়া অন্যান্য যেসব পয়েন্টস আছে এইসব ব্যাপারে মন্তব্য করার মতো সময় এখনো আসে নাই, কারণ আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয় নাই। স্ট্যান্ডিং কমিটির মিটিং হলে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কথা বলতে পারবো, এখন কোনো এই ব্যাপারে কথা বলতে পারবো না। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জামাত। সরকার বলেছে যে তাদের হাতে সংস্কার প্রস্তাব আসার পর তারা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করবে। সেখানে আমাদেরকে তো দাওয়াত দেওয়া হবে, আমরা উপস্থিত হব এবং আমরা সেখানে আমাদের মতামত তুলে ধরবো। এর মাধ্যমে সরকারকে সহযোগিতা করা হবে। 40% ভোট না পড়লে ভোট বাতিলে যে সুপারিশ, এ নিয়ে দ্বিমত রয়েছে নির্বাচন বিশ্লেষকদের। বললেন, বাকি সুপারিশগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক হবে। কিছু কিছু ব্যাপার নিয়ে তাদের আরো একটু চিন্তা ভাবনা করে এবং জনগণের মতামত গ্রহণ করা উচিত, বিশেষ করে সংশ্লিষ্ট যারা আছে, যেমন পলিটিক্যাল পার্টিস এবং যেমন যারা ভোট দিবে ভোটার, এবং যে রাজনৈতিক দল, ভোটার এবং জনগণ, তাদের সঙ্গে আলোচনা করার পরেই তো এটাকে গ্রহণ করা হবে। এখন তো চট করে দিলে না গ্রহণ করলো সবাই, সেটা তো হবে না। জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের সুপারিশ করা উচিত ছিল, মত সুপ্রিম কোর্টের এই আইনজীবীর। জনগণ যেগুলো চেয়েছে সেই একটা জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেগুলো ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করা। প্রধান উপদেষ্টা এখন কনসেনসাস তৈরি করে রাখতে পারেন যে ভবিষ্যতে যারা ক্ষমতা যাবে তারা সেটা করবে। মোট 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। সব কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা রয়েছে সরকারের। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই ছিল ফিল্মি স্টাইলের মুন্সিয়ানা। পুরান ঢাকার একচ্ছত্র নিয়ন্ত্রণও তার হাতে। ছবি বলে দিচ্ছে তিনি ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম। পানের দোকানদার থেকে হঠাৎ শিল্পপতি বনে যাওয়া, এরপর রাজনীতির ময়দানে দাপট, যেন এক সিনেমার গল্প। তবে হাজী সেলিমের উত্থানের পরতে পরতে রয়েছে দুর্নীতি আর জবরদখলের লাগামহীন কাহিনী। এখন তো তাপসা ছিল, তো তানিমা ছিল, কামরুলা ছিল, তারপরে সেলিম হাজিরা ছিল, সবাই মিলাই বাড়ি দখল করেছে। আমাদেরকে বলে অবৈধ জায়গা, আর আমাদের যদি অবৈধ জায়গা হতে হতে কোর্টে কি মামলা নিত? স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চাঁদ মিয়া ছিলেন সোয়ারীঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরেই ব্যবসায় পা রাখেন তিনি। কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে নকল পানীয় বিক্রি করে সে সময় আটক হন পুলিশের হাতে। পানের যে গোডাউনটা তাদের ছিল, ওই গোডাউনের পিছনে উনি অপকর্ম চালাইতো। অপকর্ম চালাইতে যে 2 নাম্বারি ব্যবসা করতে করতে সে আজকে এই পর্যন্ত আসছে। জেল থেকে ছাড়া পেয়ে 1998-79 সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন। নাম লেখান ফেজালের খাতায়, সিমেন্ট বিক্রি করে যেখান থেকে উত্থান। 1994 সালে বিএনপির রাজনীতিতে নাম লেখান পুরান ঢাকার কিংখ্যাত হাজী সেলিম। নির্বাচিত হন কমিশনার। 1996 সালে এমপি পদের প্রার্থিতা নিয়ে বনিবনা না হওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। দলীয় মনোনয়ন নিয়ে হয়ে যান এমপি। এরপর ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেপে ওঠে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। কি যে জ্বালা যন্ত্রণা মানুষ পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। আপনি লালবাগ যাবেন, চরে যাবেন, এখানে বিভিন্ন জায়গায় বাড়িঘর দখল করে রাখছে। ঢাকা 7 আসনের যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো থানা আছে, প্রত্যেকটা ওয়ার্ড এবং থানায় তার লোক সেট করা আছে। যে বলতে গেছে আজকে বলছে, কালকে তাকে আর পাওয়া যায় না। এমপি হয়ে হাজী সেলিমের জমি ও বাড়ি দখলের নেশায় পেয়ে বসে। অভিযোগ রয়েছে এলাকায় বিশেষ বাহিনী দিয়ে পাড়া মহল্লায় পঞ্চায়েত প্রথা চালু করে দখল করতে থাকেন সাধারণ মানুষের জমি ও বসতভিটা। বায়াগুসর করিয়া উড়াই দিতে আসে, আমরা কেমনে যাইমু? আমরা ডরও হেগলায় কথা কই নেই, কিন্তু আমাকে যে উড়াই দিল, আমাকে যদি কিছু দিয়া এই জায়গা তুমি উড়াই দিয়ে অন্য জায়গায় যদি আমরা স্থান করতাম তাইলে আমরা এটা দাবি করি না, কিন্তু তখন আমরা চলতে পারি না। বাবা হুমকি দিছে, পোলা পানাইছে, ছুরি চাক্কু বোম, ঠিক আছে, অস্ত্র মস্ত্র দিয়া কইছে
তোমরা হেনতে যাও, নাহলে তোমার গোষ্ঠী সুদ্ধা বাইরে ফালাম। অভিযোগ আছে বুড়িগঙ্গার তীরে চাঁদনীঘাটের ওয়াসার পানির পাম্পের জমি দখল করে পেট্রোল পাম্প নির্মাণ করেন হাজী সেলিম। সোয়ারীঘাটের নদীর তীর দখল করে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ। জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণের অভিযোগ হাজীর বিরুদ্ধে। বৃদ্ধার সম্পত্তি দখল করে এমটিসি টাওয়ার নির্মাণেরও অভিযোগ রয়েছে। গুলশানারা সিটির কথা আমরা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের হল ছিল, তারা সেটা দখল করে তারা বাণিজ্য করছে, বিজনেস করছে। হাজী সেলিমের যে পুরান ঢাকায় টাকরা ছিল, সেটা আমাদের হলগুলো উদ্ধারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। চকবাজারে ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নির্মাণ করেন তিনি। শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য স্কুল ভবন ও বধির কমপ্লেক্স নির্মাণের জায়গাও জোরপূর্বক দখলে নেয় তার লোকজন। না, কেউ পারেনি, কেউ আসেনি, কারণ তার নামের প্রতি কেউ আসে না। আইন করবেন, আইনের কাছে যাবেন, আইনও তখন সাহায্য করেনি। অনেকজন এখানে আন্দোলন করছে, স্কুলে ছাত্র ছিল, স্কুলে যে ছাত্র নবগণ স্কুল ছাত্র অনেক ছাত্র আসছে, তাদেরকে সহ পিটাইছে পুলিশ বাহিনী। এছাড়া পুরান ঢাকা সহ নারায়ণগঞ্জেও জমি দখলের অভিযোগ আছে হাজী সেলিমের বিরুদ্ধে। ঢাকার একাধিক স্থানে হাজী সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এরই মধ্যে হাজী সেলিম ও তার পরিবারের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে জুলাই আগস্ট গণহত্যার একাধিক মামলায় জেল হাজতে রয়েছেন হাজী সেলিম। তবে এলাকায় এখনও তার দাপট দৃশ্যমান। এবার তার শাস্তি হবে এমনটাই দাবি ক্ষতিগ্রস্তদের। হাজী সেলিম হোক এবং হাজী সেলিম ছাড়া অন্য যারাই আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, আর কিছুই চাই না আমরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বুধবার সঞ্চয়পত্রে সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে 12.55%। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ধরা হয়েছে 12.40%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ধরা হয়েছে 12.30%। আর পরিবার সঞ্চয়পত্রের সুদহার ধরা হয়েছে 12.50%। এমন খবরে খুশি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। আসলে আমি তো জানতাম না, এই ব্যাংকে এসে এখন জানতে পারলাম যে রেট বাড়াইছে। এটা আমাদের জন্য ভালো সুখবর। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তাদের একটু আয়ের একটু ইটা বাড়লো, খরচপাতি মেটাতে সুবিধা হবে। বাড়ি বাড়িটার নিচে আমি এখন লাভ বেশি, তাই মেয়েদেরটা তো বেশি লাভ, পুরুষের চাইতে মেয়েদেরটা তো বেশি, কারণ আমার নামে সঞ্চয়পত্রটা বেশি, তাই আর কি লাভটা বেশি আমার। সঞ্চয়ের অর্থ গচ্ছিত রাখতে মানুষের হাতে রয়েছে ব্যাংকের আমানত, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, পুঁজিবাজারের মতো বেশ কিছু উপায়। তবে সঞ্চয়পত্রের বিনিয়োগকেই সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ ভাবতে চান এই গবেষক। সবচেয়ে ভালো অপশন সঞ্চয়পত্র, কারণ পিছনে তো সরকার দাঁড়িয়ে আছে, সভরেন গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, ইন্টারেস্ট রেটটা খুব রিজনেবলি হাই, রিটার্নটা হাই, সুতরাং এটা একটা ভালো অপশন। সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই পড়বে। একদিকে এর প্রভাবে ব্যাংকের সুদহার বাড়বে, অন্যদিকে বিনিয়োগ হয়ে যাবে ব্যয়বহুল, বলছেন এই গবেষক। এইটার ইম্প্যাক্ট একটা তো হলো যে ওভারঅল ইন্টারেস্ট রেট ফ্রেমওয়ার্কটা মার্কেটে ব্যাংকগুলোতে আরও বাড়বে। একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আমরা আশাই করবো, যেটা পরিকল্পিত মানে হয়তো বিনিয়োগে কিছুটা প্রভাব পড়বে, বিনিয়োগ কমবে, তো গ্রোথে হয়তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। বাট পজিটিভ ইম্প্যাক্ট হয়তো বা অনেক বেশি আমরা আশা করছি, সেটা ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে চলে আসে। প্রজ্ঞাপন অনুযায়ী 5 বছর ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত 5টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে 2 বার পুনর্নির্ধারণ করা হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 6 জানুয়ারি দুপুরের ঘটনা এটি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে বহিরাগত এই ব্যক্তিকে দেখতে পান নিরাপত্তাকর্মী আরিফুর রহমান। দেখা যায় ওই ব্যক্তি প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লায়ার্স দিয়ে কাটার চেষ্টা করছেন। এ সময় নিরাপত্তাকর্মীর চিৎকারে পিএসসির অন্যরা এসে আটক করে তাকে। পরে পুলিশ নিরাপত্তা কর্মীর হাতে আটক আলামিনকে থানা হেফাজতে নেয়। জব্দ করা হয় তার হাতে থাকা প্লেয়ার্স ও একটি মোটরসাইকেল। শেরেবাংলা নগর থানায় করা হয় চুরির মামলা। তবে 10 দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তে তেমন কিছুই উঠে আসেনি। পিএসসি বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন তারা। 10 দিন হয়ে গেছে, কারণ ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং সবকিছুই কিন্তু একবারে উঠে আসা সম্ভব হয় না।
তো আপাতত ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে যোগাযোগ আছে এবং অগ্রগতিও তারা আমাদের কাছে প্রকাশ করেছেন, যে কারণে আমাদেরও তদন্ত রিপোর্টটা আসবে, 2-1 দিনের ভেতরে আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, এবং তাদেরটাও মিলিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। পিএসসি একটি কেপিআই এলাকা হয় কিভাবে আলামিন সেখানে প্রবেশ করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন। রহস্য উদ্ঘাটনে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। তিনি এসেছিলেন একটা অত্যন্ত দামি মোটরসাইকেলে করে, এবং সে যদি চুরির কিছু থাকতো সেখানে তো গ্যারাজে যেখানে এসি ইলেকট্রিসিটি কানেকশন আছে সেখানে তারা আসতেন না। আবার এমনও না যে হঠাৎ করে সে গিয়েছে, সে কিন্তু সরাসরি ওখানে যেই এসির কানেকশন যেখানে আছে, শর্ট সার্কিট হওয়া বা বৈদ্যুতিক কোনো রকমের দুর্ঘটনা সম্ভাবনা যেখানে, সরাসরি সেখানে গেছে। তারা আরও বলেছেন এ ঘটনায় প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে। সচিবালয়ের আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে গোয়েন্দা সংস্থাও। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাবরাবাদ নদীর তীরে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে আসছে এ মাসেই। এরই মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পাশের বরগুনার আমতলীতে 400 কিলোভোল্ট সুইচিং স্টেশন ও 20 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিট, টারবাইন, চুল্লি, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। কেন্দ্রটির 660 মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। টেস্টিং কমিশনিং চলছে পিজিসিবির। এই টেস্টিং কমিশনিং শেষ হয়ে গেলে এই 400 কেভি সুইচিং স্টেশনটি চালু হবে। তাছাড়া জেনারেটর এবং ট্রান্সফরমারেরও টেস্টিং কমিশনিং কমপ্লিট হয়ে গিয়েছে। প্রকৌশলীরা জানায়, উৎপাদনে যাওয়ার শেষ ধাপ হিসেবে আমতলী সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সংযোগ দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ডিজাইন, যে কারণে হচ্ছে যে অনেকে মনে করে থাকলেও যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটা পরিবেশের জন্য ক্ষতিকর, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আমরা বলতে পারি যেটা আমাদের প্ল্যান্টটা পরিবেশ বান্ধব। পরীক্ষামূলক উৎপাদনে সফল হলে মার্চে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। আর পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে 10%। আমাদের 1320 মেগাওয়াট পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র এটি একটা আন্তর্জাতিক মানের কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এখানে আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করেছি। যেসব কাজগুলো আমরা এই পাওয়ার প্ল্যান্টে করেছি সেগুলো আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2019 সালের 31 আগস্ট পটুয়াখালী 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে। এর নির্মাণ ব্যয় 27,000 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ঘটনার শুরু 2023 সালের 7 অক্টোবর। ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চালিয়ে 1100-র বেশি হত্যা ও 2 শতাধিক মানুষকে জিম্মি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে হামাসকে নির্মূলের মিশনে নামে ইসরায়েল। আকাশ ও স্থলপথে অবিরাম হামলা চালাতে থাকে তেল আবিব বাহিনী। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 467 দিনের যুদ্ধে 46,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে 18,000-ই শিশু। আহত হয়েছেন 1,10,265 জন। মোট আহতের প্রায় 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 22,000-এর বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। 4,500-এর বেশি মানুষের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। এই বিপুল সংখ্যক আহতের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই গাজার হাসপাতালগুলোর। সেখানে সৃষ্টি হয়েছে এক মানবিক বিপর্যয়। স্থল অভিযান ও আকাশপথে হামলায় 85,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের স্যাটেলাইট পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ডিসেম্বরের শুরুতে 69% স্থাপনা এবং 68% সড়ক সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা জুড়ে মোট ধ্বংসাবশেষের পরিমাণ 4,20,00,000 টন, যা সরাতেই লেগে যেতে পারে 1 যুগ। ইসরায়েলের হামলার মুখে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন 19 লাখের বেশি ফিলিস্তিনি। অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন 22 লাখের বেশি মানুষ। সেখানেও তীব্র খাদ্য সংকট।
গেল নভেম্বরে দেয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী হতাহতদের ৭০%ই নারী ও শিশু। গাজার ১০ লাখের বেশি শিশুর প্রয়োজন মানসিক স্বাস্থ্য সহায়তা। তবে এই ট্রমা কাটিয়ে উঠতে পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য কেন্দ্র নেই গাজায়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।